হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে আর্টিকেল 352, যেটা মেইনলি ডিল করে ন্যাশনাল এমার্জেন্সির সঙ্গে, সেটার উপরে ক্লাস নেব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনো চলছে। তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের দুটো রয়েছে হেল্পলাইন নাম্বার, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? এবং আমাদের কোর্সের ফি রয়েছে 999 টাকায়। এটা কিন্তু আমাদের পুরো 6 মাসের প্যাকেজ। তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে, তোমাদের কিন্তু সেম অ্যামাউন্টটাই পে করতে হবে, ঠিক আছে? এবং তোমরা কিন্তু পুরো 6 মাসের নোটস একবারই পেয়ে যাচ্ছ। তো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই। দেখো, 352 আর্টিকেল অফ কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনে হচ্ছে মোট 3 রকমের এমার্জেন্সি রয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার ন্যাশনাল এমার্জেন্সি, সেকেন্ড তোমার স্টেট এমার্জেন্সি, আর থার্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তার মধ্যে আর্টিকেল 52 যেটা রয়েছে, সেটা হচ্ছে ডিল করে ন্যাশনাল এমার্জেন্সি, বা যেটাকে বলা হয় জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে? জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে? তো এই যে ন্যাশনাল এমার্জেন্সিটা, এটা কিন্তু হচ্ছে 3টি ক্ষেত্রে জারি হয়ে থাকে, ঠিক আছে? প্রথমত, যদি কোনো যুদ্ধ লাগে, মনে করো যে আমাদের দেশের সঙ্গে যদি বাইরের দেশে কোনো যুদ্ধ লাগে, তবে কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়, ঠিক আছে? 2 নাম্বার, মনে করো যে আমাদের দেশে যদি শত্রুপক্ষ আক্রমণ করে, যদি কোনো এক্সটার্নাল যদি কোনো ফোর্স যদি আমাদের কান্ট্রিতে অ্যাটাক করে, তবেও কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়, ঠিক আছে? আর থার্ড হচ্ছে, যদি আমাদের ইন্টারনাল কোনো ডিস্টারবেন্স হয়, মনে করো যে আমাদের দেশের মধ্যেই যদি বিদ্রোহ হয় বা মারামারি হয়, লড়াই হয়, তবেও কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সি জারি হতে পারে। তাহলে এই 3টি ক্ষেত্রে কিন্তু এই আর কি ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়। কি কি বললাম? একটা হচ্ছে যদি যুদ্ধ হয় আমাদের দেশের সঙ্গে বাইরের কোনো দেশের। 2 নাম্বার কি বললাম? যদি বাইরের কোনো দেশ আমাদের দেশকে অ্যাটাক করে। আর 3 নাম্বার হচ্ছে যদি আমাদের দেশের মধ্যেই কোনো প্রবলেম দেখা দেয়, তো ঠিক আছে? তো এই 3টা ক্ষেত্রে মেনলি ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই যে ন্যাশনাল এমার্জেন্সি, এটা কিন্তু জারি করে হচ্ছে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, ঠিক আছে? নেক্সট তোমরা দেখো যে এই যে ন্যাশনাল এমার্জেন্সি রয়েছে, এটা এটা হচ্ছে যখন আর কি জারি করা হচ্ছে, তারপরেও কিন্তু বেশ কতগুলি প্রসেস রয়েছে, ঠিক আছে? ফর এক্সাম্পল, মনে করো যে যখন আমি তোমাদের যে 3টে কারণ এখন বললাম, যদি এই 3টির কোনো একটা হয়ে থাকে, তবে রাষ্ট্রপতি কি করে, রাষ্ট্রপতি কেন বলছি, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে যে ক্যাবিনেট রয়েছে, সেই ক্যাবিনেট মিনিস্টাররা একত্রে একটা লিখিত আর কি সুপারিশ জারি করে। আর সেই লিখিত সুপারিশটা দেওয়া হয় কাকে? রাষ্ট্রপতিকে। এবং সেই সুপারিশ অনুসারেই রাষ্ট্রপতি কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফার্স্ট, মানে নাম্বার 1 প্রসেস। আর একভাবে কিভাবে হয়? আর একভাবে মনে করো যে এই যে রাষ্ট্রপতি যে সুপারিশটি পেল, এটাকে কি করা হয়, এটাকে পার্লামেন্টের 2টা হাউসেই পাঠানো হয়, ঠিক আছে? 2টা হাউসে যখন পাঠানো হবে, মনে করো যে প্রথমে লোকসভাতে গেল, লোকসভার মেম্বাররা হয় সেটাকে সাইন করবে, না হয় রিজেক্ট করবে, আর না হয় নিজেদের কাছে রেখে দেবে, ঠিক আছে? আবার মনে করো যে লোকসভা থেকে অনুমোদন পেয়ে সেটা আবার অন্য কক্ষে, মানে রাজ্যসভায় গেল, সেখানেও কিন্তু সেম কেস। সেখানেও হচ্ছে ওই হয় সেখানকার মেম্বাররা সেটাকে সাইনও করতে পারে, রিজেক্টও করতে পারে, আবার নিজেদের কাছে রাখতে পারে, ঠিক আছে? এই যে মানে রেখে দেওয়ার যে ব্যাপারটা, সেটার টাইমিং কিন্তু ধার্য করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু তোমাদের 1 মাস কিন্তু এই দুটো কক্ষ নিজেদের কাছে রাখতে পারেন, ঠিক আছে? এর বেশি না। 1 মাসের মধ্যে তাদের যেটা আর কি, মানে তাদের যেটা মত, মানে হয় তারা সাইন করবে, না হয় রিজেক্ট করবে, এটা কিন্তু তারা 1 মাসের মধ্যে তাদেরকে ডিসাইড করে পুনরায় আবার পাঠাতে হবে কাকে? রাষ্ট্রপতিকে। যদি একবার এই সুপারিশটা পার্লামেন্টের 2 হাউসেই আর কি অনুমোদন পেয়ে যায়, সম্মতি পেয়ে যায়, তবে কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সিটা জারি হয়, এবং এটা থাকে 6 মাসের জন্য, ঠিক আছে? কয় মাস? 6 মাসের জন্য, এটা মনে রাখবে, ঠিক আছে? তো ন্যাশনাল এমার্জেন্সি জারি করেন রাষ্ট্রপতি, ঠিক আছে, ক্যাবিনেট মিনিস্টার্স এবং হচ্ছে পার্লামেন্টের সুপারিশ অনুযায়ী। এবং এই যে ন্যাশনাল এমার্জেন্সি, সেটা কিন্তু লাস্টিং করে কতদিন? কয়েক মাস, 6 মাসের মতো, ঠিক? 6 মাস পর্যন্ত আর কি এই ন্যাশনাল এমার্জেন্সিটা পুরো দেশে জারি হয়ে থাকে, বুঝলে? নেক্সট তোমাদের বলে রাখি যে এই যে ন্যাশনাল এমার্জেন্সি যখন জারি হয়, এর ফলে কোন কোন ক্ষেত্রে কি প্রভাব দেখা দেয়, ঠিক আছে? যদি আমরা প্রথমটা দেখি, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে 6টা,
ঠিক আছে, আমাদের টোটাল 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। তো সেই 6টা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমাদের যে 19 নম্বর যে আর্টিকেলটা রয়েছে, যেখানে আমাদের রাইট টু ফ্রিডমের কথা বলা হয়েছে, ঠিক আছে, রাইট টু ফ্রিডম বা যেটাকে বলা হয় স্বাধীনতার অধিকার, এই আর্টিকেলে যেই অধিকারগুলো নাগরিকদের জন্য দেওয়া রয়েছে, সেই অধিকারগুলি কিন্তু এই এমার্জেন্সির সময় বন্ধ থাকে। মানে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমাদের যে রাইটসগুলো আর কি ফ্রিডমের সাথে ডিল করে, অর্থাৎ রাইট টু ফ্রিডম, এবং এখানে যে সমস্ত ফ্রিডমগুলি আমাদের দেশের নাগরিকদের জন্য দেওয়া রয়েছে বা বলা রয়েছে, এই সমস্ত আর কি অধিকারগুলি কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সির সময় সাসপেন্ড থাকে, ঠিক আছে। অর্থাৎ আর্টিকেল 19 কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির সময় স্থগিত রাখা হয়, ঠিক আছে। অপরপক্ষে আবার দেখো যে 20 আর 21 নাম্বার যে আর্টিকেলটা রয়েছে, যেখানে আমাদের রাইট টু প্রাইভেসি আর রাইট টু লাইফের ব্যাপার বলা আছে, ঠিক আছে, মানে যেটা হচ্ছে মানে মানুষের ব্যক্তিগত অধিকার, ঠিক আছে। এটা কিন্তু আবার যখন এই এমার্জেন্সি হয় তখন কিন্তু জারি করা যায় না। মানে আর্টিকেল নাম্বার 20 আর আর্টিকেল নাম্বার 21, এই দুটো আর্টিকেলে মেনলি আমাদের হিউম্যান রাইটসের খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস, যেগুলো হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তিগত অধিকার, ঠিক আছে, এগুলি কিন্তু সাসপেন্ড করা যাবে না, ঠিক আছে। বাদবাকি যে আরো আমাদের রাইটস গুলো রয়েছে সেগুলো হচ্ছে স্থগিত বা সাসপেন্ড রাখা হয় ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি, ঠিক আছে। এছাড়াও দেখো, যদি আমি প্রভাবের কথা বলি, তাহলে এই সময় কি হয়, প্রতিটি যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতে কেন্দ্র সরকারের যে প্রভাবটা, ক্ষমতা, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। আমরা দেখো জানি যে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে কন্ট্রোল করলেও অনেক ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের নিজস্ব কিছু ক্ষমতা রয়েছে, কিন্তু যখন এই আর কি এমার্জেন্সি জারি হয়, ন্যাশনাল এমার্জেন্সি, তখন কিন্তু হচ্ছে রাজ্যগুলির ওপর কেন্দ্রের যে চাপ বা প্রভাবটা বা ক্ষমতা, সেটা কিন্তু মানে অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায়, ঠিক আছে। এছাড়াও মনে করো যে কি হয়, এই যে তোমার জুডিশিয়াল রিভিউ যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ বিচার বিভাগের পুনরালোচনা, যেটা মনে করো যে আমি কোনো একটা কেস কোনো একটা লোয়ার কোর্টে আমি হেরে গেলাম, সেক্ষেত্রে আমি কি এটা হাইকোর্টে অ্যাপ্লাই করতে পারবো, হাইকোর্ট থেকে মনে করো যে আবার হারলাম, আবার সুপ্রিম কোর্টে আপিল করতে পারবো। তো এই যে ব্যাপারটা, এটাও কিন্তু করা যায় না, অর্থাৎ কোর্টের রায়কে কোনোভাবেই কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীন চ্যালেঞ্জ করা যায় না, ঠিক আছে। তো এই প্রবলেমগুলো হচ্ছে আমাদের নাগরিকদের ফেস করতে হয় ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি, ঠিক আছে। আর কি বললাম যে এটা থাকে হচ্ছে 6 মাসের মতো, এবং 6 মাস পরে কিন্তু আর কি রাষ্ট্রপতি এটাকে আর কি উইথড্র করে নেয়, ঠিক আছে, এটাকে আর কি তুলে নেয়। 6 মাস পর্যন্ত কোনো একটি দেশে এই যে ন্যাশনাল এমার্জেন্সি, সেটা কিন্তু জারি থাকে। এবার দেখো, প্রাথমিকভাবে যদি আমরা এই ন্যাশনাল এমার্জেন্সির ব্যাপারটা দেখি, তবে এখনো পর্যন্ত মানে ভারত স্বাধীন হওয়ার পর থেকে মোট 3বার কিন্তু আমাদের দেশে এই ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়েছিল। প্রথমবার হয়েছিল কবে, দেখো এখানে লিখেছি, প্রথমবার হয়েছিল 1962-তে। 1962-তে কি হয়েছিল, 1962-তে না ইন্দো চায়না ওয়ার হয়েছিল, ঠিক আছে। 1962 বা 1962 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভারত আর চায়নার মধ্যে যে লড়াই হয়েছিল, যে যুদ্ধ হয়েছিল, সেই ইন্দো চায়না ওয়ারের সময় কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমাদের দেশে ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়, ঠিক আছে। সেকেন্ড কবে, দেখো সেকেন্ড হচ্ছিল 1971-এ। 1971 তোমরা অনেকেই জানো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, যেটা ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধটা হয়েছিল, তাই না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো এটা হচ্ছে ইন্দো পাক ওয়ার, ঠিক আছে। 1971-এ ইন্দো পাকিস্তান ওয়ার যখন হয়েছিল, সেই সময় কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সিটা জারি হয়েছিল ফর দ্য সেকেন্ড টাইম, ঠিক আছে। আর লাস্ট টাইমের জন্য, থার্ড আর লাস্ট টাইমের জন্য জারি হয়েছিল কবে, 1975-এ, 1975 সালে আরো একবার এবং শেষবারের মতো আমাদের দেশে ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়। আর এটা কি জন্য হয়েছিল, এটা হয়েছিল ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে। অ্যাকচুয়ালি সেই সময় ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল, ঠিক আছে, ইন্দিরা গান্ধীকে হত্যা না, মানে ইন্দিরা গান্ধীর আর কি তোমার মানে ইন্দিরা গান্ধীকে নিয়ে সেই সময় একটা মানে ইন্টারনাল ডিস্টারবেন্স আমাদের দেশের মধ্যে আর কি চলছিল, ঠিক আছে। মানে উনি রিলেটেড ছিল, ঠিক আছে, আমি ভুল বলেছি, ওনার মৃত্যু হয়নি। তো ওই ইন্দিরা গান্ধী এই সময় আবার প্রাইম মিনিস্টার হয়েছিলেন। তো সেই সময় এই ব্যাপারটাকে নিয়ে বা এর সাথে সম্পর্কিত আরো কিছু নিয়ে আমাদের দেশের মধ্যেই কিন্তু একটা ইন্টারনাল ডিস্টারবেন্স দেখা দিয়েছিল। তো এই সময় আবার ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়, এবং এটাই কিন্তু 3 নাম্বার এবং শেষবারের মতো জারি হয়েছিল, ঠিক
ঠিক আছে? তো তোমরা এই 3টা মনে রাখবে যে কত কত সালে এবং কি কি কারণে, ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়। তার মানে আমাদের এখনো পর্যন্ত মোট 3বার কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়েছে, ঠিক আছে? তো এটাই ছিল তোমাদের ন্যাশনাল এমার্জেন্সি বা আর্টিকেল 352, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে এবং খুব ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু এই কোয়েশ্চেনটা তোমাদের মানে সিলেবাসে আর্টিকেল 352 এভাবে রয়েছে, কি ঠিক আছে? তোমাদের কিন্তু এভাবেও আসতে পারে যে হয় তোমাদের সরাসরি আর্টিকেল 352 তে কি বলা রয়েছে এটাও বলতে পারে, অথবা তোমাদের বলতে পারে যে ন্যাশনাল এমার্জেন্সির উপরে একটা টিকা লেখো, ঠিক আছে? তো তোমরা দুভাবেই তোমাদের আসতে পারে, কোয়েশ্চেনটা অ্যান্সার কিন্তু সেমই হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।